তুমি কি বলছো মা? আজ তুই তোর বিশ্বাসের বাঁধটা ভেঙে ফেলেছিস রামু। মানেটা জেনেও না জানার ভান করে আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করছিস। আরে একটা কথা বলবি না, কারণ তোর বলা আর আমাদের শোনার মতো কোনো পরিস্থিতিতেই আমরা নেই। আরে বাবা কি হয়েছে বলবি তো, আমাদের মাথা মুন্ডু কিছু বুঝতে পারছি না। ওরে বিশ্বাসঘাতক, তুই এইরকম কাজটা করতে পারলি? ব্যাস, আর একটা কথা বলবি না, কারণ তোর বলা কথা আর আমাদের মতো শোনার মতো অবস্থাতে আমরা নেই। আরে কি হয়েছে বলবি তো, আমার তো মাথা বন্ধু কিছুই বুঝতে পারছি না। এতদিন ধরে এই উত্তর পাড়ার সমস্ত মানুষ জানতো যে রামু একটা ভালো ছেলে। এই বস্তির মানুষগুলোর কাছে তুই তোর বিশ্বাসের যে আলোটা তুই জেনেছিলি রামু, আজ একটা অবিশ্বাসের দমকা হয়। সেই আলোটাকে তুই ভেবে দিবি। এইবার আমি বুঝতে পেরেছি তোমরা আমার সঙ্গে একটু ইয়ার্কি করছো। ও মা, তাই তো নাকি মজা করছো তো? তোকে যখন রাস্তার ধার থেকে কুড়িয়ে নিয়ে এসে মানুষ করেছিলাম না, অনেক লাঞ্ছনা গর্জনা সহ্য করে আমি তোকে রাস্তা থেকে তুলে নিয়ে এসেছিলাম জানিস। তখন আমি ভেবেছিলাম তোকে মানুষের মতো মানুষ করবো, তোকে অনেক অনেক বড় করবো। আমি ভাবতে পারিনি তুই এত বড় একটা কাজ করতে পারিস। বল করেছি তোর মতো একটা কুলাঙ্গার ছেলেকে জন্ম দিয়ে আমি মহল করেছি। তুই কুলাঙ্গার, তোকে মানুষ করে আমি মহল করেছি। মা, ও মা, কি বললে? আমি আমি কুলাঙ্গার? আরে বাবা, কি এমন দোষ করেছি আমি যার জন্য তোমরা এরকম বলছো? নারী জাতির সম্মান নষ্ট করেছিস তুই। নারী জাতির সম্মান নষ্ট করেছিস? ঠিকই বলছিস। বিজয় বিদ্যা তোকে নিজের দাদার মতন সম্মান করতো, সেই বিদ্যাকে তুই অপমান করেছিস। কেন করলি? তুই নারী জাতির সম্মান নষ্ট করেছিস। কি বললে? আমি আমি বিলিয়ার সর্বনাশ করেছি। মা কি বলছে, এরা কি বলছে দেখ না রে, আমি নাকি তো সর্বনাশ করেছি। মিলিয়া 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 বল, মিলিয়া বল। তুই আমার সর্বনাশ করেছিস। তুই আমার ভালো মানুষের সুযোগ নিয়ে আমার জীবনটাকে তছনছ করে আমাকে নষ্ট করে দিয়েছিস। তুই তুই চোখের দিকে দেখা, আমার চোখের দিকে তাকিয়ে যে কথাটা বললি আরেকবার বল। তুই আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছিস। তুই রামু,
না, পারলাম না। একদিন হলেও তুই তো আমার পরম কাছের বন্ধু ছিলি রামু, পারছে কিনা তুই আমার সাথের ঘরটাকে ভেঙে দিলি রে রামু, সাথের ঘরটাকে ভেঙে দিলি। পারলাম না, এই হাতটা তোর গায়ে আমি তুলতে পারলাম না রে, তুলতে পারলাম না। ওরে রামু, ছোটবেলা থেকে তোকে আমি আমার নিজের সন্তানের মতো মনে করতাম। ওই নন্দিনীর সঙ্গে বিয়ে দেওয়ার স্বপ্ন আমি দেখেছিলাম। আজ তুই আমার সেই স্বপ্নটাকে বিশ্বাস করো আমি কিছু করিনি গো মাস্টার কাকা, তুমি বিশ্বাস করো আমি কিচ্ছু করিনি। এই যে পাপ কাজটা তুই করেছিস, এর শাস্তি হয়তো ওই ভগবান তোকে দেবে। কিন্তু ওই ভগবান তোকে কি শাস্তি দেবে আমি জানি না। তবে তবে এই উত্তর পাড়ার বস্তিতে আমি যতদিন বেঁচে আছি, ততদিন এই উত্তর পাড়ার বস্তিতে তোর আর কোনো স্থান নেই। তুই চলে যা, তুই চলে যা রামু, তুই চলে যা। আমি না এতদিন সকলের কাছে গর্ব করে বলতাম আমি পেটের সন্তান জন্ম না দিতে পারলেও এই রামু আমার সন্তান, একে বুকে নিয়ে আমার বুকটা মরে যেতে। কিন্তু আজ তুই যে কাজ করলি তাতে করে আমার যাদের সকলের সামনে চিৎকার করে বলতে ইচ্ছে করছে পূর্ব জন্মে আমার কোনো পুণ্য ছিল যে তোর মতো কুলাঙ্গার সন্তানকে আমাকে পেটে ধরতে হয়নি। কেন করলি আজ? কেন করলি? কেন? সন্তান নামের কলঙ্ক, তুই কুলাঙ্গার, তুই নারী জাতির সম্মান নষ্ট করেছিস। নিয়তির নির্মম বিচারে আজ আমার বিচার হয়ে গেল শাস্তি। ভাগ্যের কুকুরসাগাতে ঠাই হলো চেনা ঠিকানার বাইরে। সকলের ভালোবাসার রামু আজ একটা চরিত্রহীনের তকমায় কপালে ছেটে চলে যাবে দূরে, অনেক দূরে। পরে থাকবে কিছু সাজানো, আর কিছু অল্প ছিল স্বপ্ন। কখনো তোর মুখ দেখতে চাই না। আজ থেকে আমার জন্য তুই মরে গেছিস। তোর মুখ দেখতে চাই না। উত্তর পাড়া বস্তি থেকে এক্ষুনি বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। তোর মুখ দেখতে চাই না। বেরিয়ে যা। তুমি গেলে নাচি, তুমিও চলে যাও।
ওদের মতো ঘৃণার ঠুটটা দিয়ে চলে যাও নন্দিনী, চলে যাও, চলে যাও, চলে যাও। আমি চলে চলছি, তবে যাবার আগে রামু তোকে দেখতে আমার বড় ইচ্ছা করছে। আমি দেখতে চাই তোর চোখে ভালোবাসার কি এমন অন্ধমোহ লাগিয়েছিলি যেটা আমি তোকে চিনতে পারিনি। আমি দেখতে চাই শরীরে কোন জায়গায় কথা লুকিয়ে রেখেছিলি যেটা আমি বুঝতে পারিনি। আমি দেখতে চাই তোর শরীরে জানোয়ারের কোন খাওয়া বাস করেছিল যেটা আমি বুঝতে পারিনি। আমি বুঝতে পারিনি। তোমার ভেতরে আশ্রয় নেওয়া মিথ্যে থেকে আমি তো আর কোনোদিনও পাল্টাতে পারবো না। তবুও বলবো, যদি একদিনের জন্য আমাকে ভালোবেসে থেকো। মিশেছিলাম রে রামু, আমার হৃদয়ের সব কিছু উজাড় করে তোকে আমি ভালোবেসেছিলাম। আমার ভালোবাসায় কোথাও কাজ ছিল না রামু। কিন্তু তুই আমার ভালোবাসার এমন করে মর্যাদা দিতে পারলি না রামু, এমন করে মর্যাদা দিতে পারলি। এই নন্দিনী, আজ তোর দু চোখ আমার হৃদয় পড়তে পারছে না। জানিস এই দুটো চোখ না, এই দুটো তো ওই খাঁচায় বন্ধ থাকা পাখির মতো তোকে মাত্র একটিবার দেখার জন্য। সেই চোখটা লজ্জায় ঘেন্নায় আর তোর দিকে তাকাতে ইচ্ছে করছে না রে রামু, তোর দিকে তাকাতে ইচ্ছে করছে না। জীবনের পথ আমি পার হতে চেয়েছিলাম, আমি বুঝতে পারিনি রামু। ওই হাতের মধ্যে তোর জানোয়ারের খাবার লুকিয়ে আছে, আমি বুঝতে পারিনি রামু। ছবি না আমাকে, একদম ছবি না। তোর প্রত্যেকটা সমস্যায় বেশ আছে মেয়ে। আজ আমি বুঝতে পেরেছি রামু, আমি ভুল করেছিলাম, আমি ভুল করেছিলাম রামু। তোর আমার ভালোবাসার বন্ধনটাকে আমি এখানে আজ ছেড়ে দিলাম। একটিবার ভালো করে ভেবে দেখিস তো রামু, তুই হারলি না তুই জিতলি? তুই হারলি, তুই জিতলি, তুই হারলি রামু না তুই জিতলি?
নন্দিনী, নন্দিনী, আমি জানি এত কিছু ঘটনা ঘটে যাওয়ার পরেও তোমার কাছে ক্ষমা চাইবার কোনো অধিকার আমার নেই। তবুও বলবো, যদি পারো তো তুমি আমাকে ক্ষমা করে দিও নন্দিনী, যদি পারো তো তুমি আমাকে ক্ষমা। এই নন্দিনী, কি খেলা, খেলা হলো যে আপন যে পর হলো নিয়তির খেলা, নিয়তির খেলা হলো যে আপন যে পর হলো নিয়তির খেলা। যার জন্য তুমি আমাকে এইভাবে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছ? কি পাপ করেছি আমি যার জন্য আমার মা, আমার ভালোবাসাকে তুমি দূরে সরিয়ে দিলে? বলতে পারবে এর কোনো উত্তর আছে তোমার কাছে? বলো, বলো, আজ আমি কোন মুখ নিয়ে এই সমাজের মুখে বাঁচবো? রামু একটা কুলাঙ্গার এই পরিচয় নিয়ে? বলো, আমি এই বস্তিতে কি নিয়ে ঘুরে বেড়াবো? রামু একটা বেতন মায়ের পরিচয়। বলো, রামু একটা কুলাঙ্গার। কেন এসেছো? আমার করুণ পরিণতির অবস্থা দেখে তোমরা আমাকে বিদ্যুৎ করতে এসেছো? বিবেক করো, কখনো পরাজয়ের কথা বলে না রামু। বিবেক, তোমার পরাজয় মানে আমাদের পরাজয় না বিবেক। তোমার এই সমাজের চক্রান্তের অবহেলায় ঘৃণায় জর্জিত রামু, যে জালের মধ্যে তুমি জড়িয়ে পড়েছো সেই জাল থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। তাই আমি তোমাকে মনের মধ্যে প্রতিশোধের আগুন জ্বালাতে এসেছি। আমি পারবো না, আমি প্রতিশোধ দিতে পারবো না। ভাবের পার্থে তোমার হবেই দেবো, নইলে যে জীবনী ধরে বিবেক এই ঘৃণা ছুটকার বয়ে বেড়াবে। না বিবেক, আমি পারবো না। কিন্তু 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 বিবেক, তুমি যা বলছো আমি কিন্তু পারবো। যে সমাজ তোমাকে সরল মানুষ বানিয়েছে সেই সমাজ আজ তোমাকে রামু বানাতে চাইছে। রাম মানে তেতা যুগের রাম নয়, ভগবান রাম নয়। রাম মানে অন্যায়ের বিরুদ্ধে লড়াই, পাপের বিনাশ, শত্রুর সমান জারি করা, অন্ধকার থেকে আলোর দিশায় হলো রাম। আজকের সমাজের প্রতিটা কোনায় কোনায় লুকিয়ে আছে ছদ্মবেশী রাবণ, আর সেই রাবণকে ধ্বংস করতে তোমাকে আসতে হবে রাম। মনে রেখো, আজ যেখানে এই পৃথিবীতে পাপের রাজত্ব বেড়েছে, তখনই কেউ না কেউ তোমাকে বিনাশ করতে ছুটে এসেছে। আর তুমি হবে সেই রাম। তুমি বিনাশ করি, তুমি হবে রাম, তুমি হবে রাম, তুমি হবে রাম। जुदाजुदाहि धर्मस्य जुदनिर्भवति भारत अभ्युत्थान अधर्मस्य अधर्माणां सुखः परित्राण साधूनां विनाशाय च दुष्कृतम्
ধর্ম সংস্পনাথায় সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে तेरा ही दर्द छुपा और इस दिल में क्या रखा है तेरा ही दर्द छुपा तेरा ही दर्द छुपा जीवन मेरे इस दिल में तेरा ही नाम लिखा है तेरा ही नाम लिखा বেঈমান 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 এই দুনিয়ায় সবাই বেঈমান সব এই দুনিয়ায় সবাই বেঈমান না হলে আমার মতো বন্ধুর সাথে এমনটা করতে পারে কিন্তু আমি ওদেরকে ছাড়বো না এই প্রদীপ এই অন্যায়ের প্রতিশোধ নেবেই আরে আমিও তো তাই চাই প্রদীপ, তুই অন্যায়ের প্রতিশোধ নিবি, কিন্তু এই আইনের বাইরে তো আমি কিছু করতে পারবো না। স্যার দেখ প্রদীপ, মানুষের গায়ে একটা মশা বসলো না, মানুষ কিন্তু চুপ করে বসে থাকতে পারে না, কিন্তু রামু তোর বুকে ছড়িয়ে মেরেছে রে বুকে। রামু, আরে এত কিন্তু কিসের? তোর দুঃখ কষ্ট দেখে ছোট বাবু নিজে এসে তোর পাশে দাঁড়িয়েছে, এই সুযোগ তুই হাতছাড়া করিস না প্রদীপ। স্যার দেখ প্রদীপ, তোকে কিন্তু ওই বিন্দিয়ার চোখে চোখ রেখে তোকে বলতে হবে যে বিন্দিয়া যেন ওই রামুর নামে ওই থানায় গিয়ে একটা জাস্ট কমপ্লেন করে দিয়ে আসে। আমি বলেছিলাম ছোটবাবু, কিন্তু বিন্দিয়া রাজি হয়নি। ও বাবা, এ তো গোড়ায় গন্ডগোল। তাহলে আর কি হবে, চলুন অফিসার ওই ঝিলের ধারে বসে ঠান্ডা হাওয়া বিয়ার খাওয়া যাক, চলুন। হ্যাঁ তাই চলুন তাই চলুন। ছোটবাবু দেখ প্রদীপ, আমি জানি যে তুই ছেলে হিসেবে মোটেই খারাপ নস, কিন্তু ওই যে তোর বন্ধু বান্ধব গুলো ওরা কিন্তু মোটেই বাবা ভালো নয়। আরে বিশেষ করে রামু, ওই রামুর মতন বিষাক্ত ছেলে এই পৃথিবীতে দুটো পাবি না বাবা। আর তাছাড়া সেদিন যে দৃশ্য দেখলাম, কি দেখলে ছোটবাবু? সেদিন দৃশ্য দেখলাম যে ওই ঝিলে, আরে না তোকে বলা যাবে না, না না বলুন ছোট, আরে তোকে বললে না তোর বুকে ব্যথা লাগবে রে, তোকে না না বলুন বলুন। আরে আচ্ছা শোন, আমি শুনতে চাই, বলুন। এত করে যখন বলছিস তখন বলি শোন। জানেন অফিসার, আমি প্রায় ওই ঝিলের ধারে ঠান্ডা হাওয়া আর ছোলা ভাজা খেতে যাই। আচ্ছা। আর সেদিনও গিয়েছিলাম, আর সেদিন গিয়ে ওই হঠাৎ দেখি কি দেখলে ছোট? বিন্দিয়া আর কেবলা তিনজনা একসাথে বসে কানামাছি খেয়েছে। এবার রামু কি করেছেন জানেন অফিসার? রামু ওই কেবলার চোখে না একটা কালো কাপড় বেঁধে টাইট করে বেঁধে দিয়ে বলছে। এবার কেবল দাদা তখন কানামাতি 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 খেলতে, কিন্তু রামু আর বিন্দিয়া ওরা কিন্তু কানামাছি খেলছে না। ওরা তাহলে কি খেলছে ছোট বাবু? ওরা দুটো না চুমা চুমা দে দে, চুমা চুমা দে দে চুমা। ওরা দুজনা ঝোপের প্রান্তর থেকে ও প্রান্তর, ও প্রান্ত থেকে ও প্রান্তর প্রেমে রঙিন খেলায় মত্ত হয়ে উঠেছে। না না, আমি বিশ্বাস করি না। বিদিয়া তো আমাকে ভালোবাসে, আমি বিশ্বাস করি না। প্রদীপ, তুই আমাকে ভালোবাসিস ঠিকই, কিন্তু আমাকে বিয়ে করতে হলে আমার যে অনেক টাকা লাগবে রে, টাকা, অনেক অনেক টাকা, টাকা টাকা টাকা। আরে কি এত ভাবছিস প্রদীপ? না মানে কি? হ্যাঁ না মানে কি? আরে প্রদীপ, তুই সামান্য একটা বস্তির মেয়ের জন্য তুই রাস্তা রাস্তায় ঘুরে বেড়াবি? হ্যাঁ
হাতে বেশি মতে মতো নিয়ে উড়ে গেলি। আরে পদে, আরে এই তো জীবন শুরু রে। আরে আমার সাথে আয়, আমার সাথে হাত মেলা, আমার সাথে হাত মেলে টাকা পয়সা গাড়ি বাড়ি সব পাবে সব। আয় আয় আমার কাছে আয়, আয় আয় প্রদীপ আয়, আয় আয় আয়। দেখ প্রদীপ, জানিস আমার না কোনো ভাই নেই রে। তুই পারবি না, পারবি না? তোকে দেখে না আমার কেমন যেন ভাই ভাই মনে হয়, জানিস ভাই। ভাই তুই পারবি না আমাকে একবার দাদা বলে ডাকতে? দাদা? আহারে মনটা একেবারে জড়িয়ে গেল। আহা দাদা, আচ্ছা ঠিক না, এরপর ডাকলে হয়তো হাত ফেল করে যাবো। দেখ দাদা বলে যখন ডেকেছিস তোর আজ থেকে তোর সব দায়িত্ব আমার, তোর সব কিছু আমার, ঠিক আছে? কিন্তু ওই রামু, রামু কিন্তু ব্যাপার মোটেই ভালো নয়। আরে ও কিন্তু যখন তখন তোর বিপদ ঘটিতে পারে। বল বল, তোকে পাঠিয়েছে বল। বলবো না, বল সরানোর তোকে বলবো না। বল বল বল, বলছি বলছি, ওই ওই উত্তর পাড়ার বস্তির রামু। দেখলি তো ভাই, দেখলি তো আমার কথা মিললো তো, আমার কথা মিললো তো ভাই। রামু কিন্তু তোর জীবন থেকে শুধু বিদিয়াকেই সরিয়ে দেয়নি রে, তোকেও পৃথিবী থেকে সরিয়ে দিতে চেয়েছিল। আপনার কথা লাগেনি তো? আমার কথা লাগেনি, তবে রামুর কথা যখন উঠলো তখন তোকে একটা কথা বলি। স্যার আপনি গাড়ি থেকে বসুন, আমি আসছি। দেখ দেখ রামুর কথা যখন উঠলো, বিন্দিয়া কিন্তু মোটেই সুবিধার মেয়ে নয়। ওই তো সেদিন বিলিয়া রামুর সঙ্গে বেশি ঠেলাঠেলি করছিল। তবে তুই কি চিন্তা করিস না, দাদা বলে যখন দেখেছিস তো আজ থেকে তোর দায়িত্ব আমার, তোর কষ্ট আমার, তোর দুঃখ আমার, তোর বিন্দিয়া আমার। বিন্দিয়া তো বিন্দিয়া বিন্দিয়া তোর বিন্দিয়ার কথা যখন উঠলো, আরে বিন্দিয়া ওই জন্যই তো রামুর নামে থানায় কমপ্লেনটা করছে না। তো তুই চিন্তা করিস না, আমি থাকতে হচ্ছে বিন্দিয়ার চেয়ে হাজার হাজার বিন্দিয়া তৈরি দেবো। তুই শুধু কথা দে যে তুই আর বিন্দিয়ার সঙ্গে মিশবি না, কথা দে। কথা দিলাম দাদা। আহারে আহারে প্রাণটা ছড়িয়ে গেল রে। প্রদীপ, আহারে মেয়েটার মুখের দিকে তাকানো যাচ্ছে না। ছি রামু ছি, তুই ইয়ে করার আর ইয়ে পেলি না, এইটুকু একটা বাচ্চা মেয়ে। ছি শেষে কিনা তুই। ছি এ প্রদীপ, তুই একদম চিন্তা করি না ভাই, আমি তোকে ঠিক যেইভাবে বলেছি তুই ঠিক সেইভাবে কাজটা করবি, কেমন? কথা তো মনে হয় আমি আগেই বলেছি যে আমি কিন্তু মানুষের মতন হলে কি হবে, একটা ইম্পর্টেন্ট সোরের বাচ্চা। তুই একদম চিন্তা করিস না, দেখবি তোর দুঃখের রাত্রি কেটে একদিন ঠিক সুখের সুখের সকাল আসবে। একদম চিন্তা করবি না, হ্যাঁ একদম চিন্তা করবি না। তোর দাদা আছে রে, তোর দাদা, তোর দাদা বলতে গেছিস, কিচ্ছু চিন্তা করবি না। আজ রাত্রি 12টার সময় তুই আমার বাগান বাড়ি থেকে উঠবি। যদি লোক না পাস তাহলে সঙ্গে দাদা থেকে আসবে, এই কথাটা যেন মনে থাকে। মেয়েটার মুখের দিকে তাকানো যাচ্ছে না। ছি 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 ছি। আরে কদিন আগে ছিল পূর্ণিমার চাঁদের মতো, আর দেখুন এখন হয়ে গেছে বলদের কাঁধের মতো। ছি ছি ছি। আরে প্রদীপ, তুই এখানে কেন এসেছিস? তোর সাথে দেখা করতে এলাম রে প্রদীপ। কেন? ঘরে যে আমার একা একা ভালো লাগছে না, তাই ভাবলাম তোর সাথে একটু দেখা করে আসি।
কেন আমি ছাড়া তোর কি কেউ নেই? কে আছে বল? যারা আপন ছিল তারা তো সবাই আমাকে পর করে দিয়ে চলে গেছে। আপন বলতে তুই আর আমার দাদা। এখন আবার নতুন করে কোন মায়াতে আমাকে ভোলাতে চাইছি? প্রদীপ, তুই ঘর বাঁধার স্বপ্ন দেখিয়ে আমার সাথে ছলনা করেছিস। প্রদীপ, এসব কি বলছিস? ও, তার মানে আমার জীবনে অঘটনটা হয়ে যাওয়ার পরও তুই আমাকেই দায়ী করছিস? তাহলে আর 5 জনের মধ্যে তোর মধ্যে কোনো পার্থক্য নেই, তাই তো? না, নেই। প্রদীপ, যা হয়েছে তার জন্য দায়ী তুই নিজেই। প্রদীপ, বস্তিতে আরো তো মেয়ে ছিল, ওই তাদের সাথে এমনটা তো হলো না। প্রদীপ, হচ্ছেটা কি আমি তো কিছুই বুঝতে পারছি না। রামু কেন তোর সাথে এমনটা করলো? আচ্ছা বিদিয়া, সত্যি করে বলতো, তোর রামুর সাথে কোনো... বাহ, বাহ রে প্রদীপ, বাহ! আজ তোর আসল চেহারাটা বেরিয়ে এলো। প্রদীপ, তুই যে এতটা নীচ আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তোকে যখন ভালোবেসেছিলাম মনের মধ্যে এটা বিশ্বাস ছিল যে আর 5 জন আমাকে ভুল বুঝলেও তুই কোনোদিন অন্তত ভুল বুঝবি না। কিন্তু আজ বুঝলাম আমার ধারণা সম্পূর্ণ ভুল। প্রদীপ, মেয়েরা আর যাই হোক নিজের চরিত্র নিয়ে কখনো মিথ্যে কথা বলতে পারে না রে প্রদীপ, কখনো মিথ্যে কথা বলতে পারে না। তাহলে চল ওই রামুর নামে থানায় কমপ্লেন করে বুঝিয়ে দে যে তোর সাথে অন্যায় হয়েছে। না না, আমি যাবো না। কারণ 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 বস্তি থেকে দাঁড়িয়ে তো তাকে শাস্তি দিয়েছিস, আর কত শাস্তি দিবি? এটা ওর শাস্তি হতে পারে না বিদিয়া। প্রদীপ, কারণ আমার যে তোর জীবন নষ্ট করো, যে আমার সুখের ঘর বাঁধার স্বপ্নটাকে ভেঙে তছনছ করেছিল, প্রদীপ, তার শাস্তি এটা হতে পারে না বিদিয়া। প্রদীপ, তার শাস্তি এটা হতে পারে না। প্রদীপ, আজ যদি আমার তুই কথা না মানিস তাহলে তাহলে কি তাহলে করবি? জানবি কি? সারা জীবনের মতো এই প্রদীপ তোর জীবন থেকে হারিয়ে গেছে। আর হ্যাঁ, আজ থেকে আমার নিজের রাস্তাটা আমি নিজেই বুঝে নেব। কি বললি প্রদীপ? কি বললি রে? হ্যাঁ, কি বললি? নিজের রাস্তা নিজেই বুঝে নেবে? হ্যাঁ হ্যাঁ, বুঝেই তো নিবি রে, বুঝে তো নিবি। আসলে আসলে মন প্রাণ দিয়ে ভালোবাসার নমুনা তো এটাই গো, এটা। কিন্তু প্রদীপ, আমার ভালোবাসার প্রদীপের আলোটা যে টিম টিম করে জ্বলছে, সেটা যে আজ ক্ষণিকের ঝড়ে যে নিভে গেল রে প্রদীপ। এই প্রদীপ, আমি যে তোকে মন প্রাণ দিয়ে ভালোবাসি রে প্রদীপ, বিশ্বাস কর, খুব খুব ভালোবাসি। আসলে কি বলতো, কি বলতো জানেন তো, জানেন তো, কপালে যদি ভালোবাসা না থাকে না, কোনোদিন ভালোবাসার ঘর বাঁধা যায় না বাবু, কোনোদিন ভালোবাসার ঘর বাঁধা যায় না, কোনোদিন যায় না। আজ 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 সেটা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। কিন্তু প্রদীপ, আমি যতদিন বেঁচে থাকবো তুই আমার দেখ, তাকিয়ে দেখ, ঠিক এই জায়গায় তোকে আমি সাজিয়ে রাখবো রে প্রদীপ। আমি আর চাই করে ভালোবাসাটা আমার সত্যি রে প্রদীপ। আর 5 জনের মতো যেদিন তোর ভুলটাও ভাঙবে না, সেদিন তুমিও আমায় খুঁজবে। কিন্তু বিশ্বাস কর, সেদিন আর আমি থাকবো না রে, এই পৃথিবীতে আমি আর থাকবো না। কোথাও খুঁজে পাবে না আমাকে। কিন্তু তবুও আমি বলবো, আমি যখন তোকে ভালোবাসি, তখন আমি তোকে বলবো তুই ভালো থাকিস, খুব খুব সুখে থাকিস। যে মানুষ ত্যাগ করতে পারে
লোভেসে যদি আমি তোকে ত্যাগ করে দিই তাতে ক্ষতি কি? তবু আমি বলবো তুই ভালো থাক, সুখে থাক, শান্তিতে থাক। তোর সুখেই তো আমি সুখী রে বলি, তোর সুখেই যে আমি সুখী হই। বাবু বলছে না, বিশ্বাস করো আমার ভালোবাসার মধ্যে কোনো খাত নেই। আমি হাসি রে প্রদীপ, তুই ভালো থাকিস। কেমন সব ভেঙে দে, একদম কিচ্ছু রাখবি না, সব ভেঙে সারা, একটা কিচ্ছু রাখবি না। বস্তিবাসী, তোমাদের কোনো ভয় নেই, এই বস্তি থেকে পাপ মুক্ত করতে হবে। রাম এসে গেছে, রাম। তোমাদের কোনো পাপ নেই এই সমাজকে দুর্নীতিমুক্ত করতে। রাম এসে গেছে, রাম।
একেবারে মাথাটা ফাটিয়ে কোন শালা আজকে বস্তিটা উচ্ছেদ করতে আটকায় আর কত দাম তারপর ছোট বাবুকে দিয়ে আমার নামে বস্তিটা লিখিয়ে নিতে পারলে আমার 30টা বছরের স্বপ্ন একেবারে সত্যি হয়ে যাবে। যে শালা বাধা দিতে আসবে এই প্রদীপটা 12টা বাজিয়ে ছাড়বে। প্রদীপ শালা এই প্রদীপের কাজে বাধা দেয় এই সাহস এই বস্তির কারণ নেই। আরে থাকবে কি করে রে প্রদীপ, থাকবে কি করে? তুই তো আমাদের দলের লোক, তাছাড়া ছোট বাবু রমন আর বর্মন বাড়ির একেবারে খাস আপন আমি শুধু টাকা আর আপন শালা নিজের চরিত্রটাই যখন পাল্টেছি তখন যে শালা টাকা দেবে আমি তার বান্দা। যাদের আমি নিজের ভেবেছিলাম তারাই যখন ধোকা দিল তখন আমি আর কারোর হতে চাই না। ভালো করি মাখো তেল কাউ শুধু কটবে ভেঙে গুড়িয়ে দে দেখি কোন শালা আটকায়। আমি আটকাবো। হ্যাঁ, কি মনে করেছে রাখো প্রচার এই বস্তির ছেলেগুলোকে হাত করেছো বলে বস্তিটাকেও দখল করে নিয়েছো। কে বাধা দেবে শুনি? আমি বাধা দেবো। এই বস্তি আমি তোমাদের হাতে কিছুটাই তুলে দেবো না। এখনো বলছি কাকিমা ভালো এখান থেকে চলে যাও। বাড়ি প্রদীপ যে বস্তুতে ছোট থেকে এত বড় হয়েছিস সেই বস্তিবাসীর সাথে বেইমানি করতে লজ্জা করছে না তোর? হ্যাঁ আমি বেঈমান আর আমার থেকে বড় বেঈমান ওই তোমার ছেলে রামু। আমি ভাবছি রামু একটা অন্যায় করেছে কিন্তু এই বস্তির মানুষগুলো তো কোনো অন্যায় করেনি, তাহলে তাদের সাথে এইভাবে বেইমানি করতে পারলে? আমি ওসব কিছু শুনতে চাই না, আমার কেউ নেই, আমি কারোর হতেও চাই না। এই বলে শালা তাই যাই যাচ্ছিস কি? ফেলবে না, ফেলবে না। সারা বাচ্চা চললি নাকি? কি তাহলে? একটা ছেলে এসে আমাদের ছেলেগুলোকে হেঁটে খেলিয়েছে। আমি কোন রকম প্রাণ নিয়ে পালিয়ে এসেছি, না হলে দেখি কোন শালা মায়ের লাল আছে এই প্রদীপের সঙ্গে পাঙ্গা নাই। উৎপত্তি জন্ম আমার বংশের নাম গরিব মানুষের দাতা আমি বলি রাম। যদি প্রাণে বাঁচতে চাস তাহলে এখান থেকে চলে যা। প্রাণে বাঁচতে কে না চাই প্রদীপ বাবু, আমি বস্তি থেকে বেরোবার সময় কখনটা রেডি করে এসেছি, হয়তো আমার বডিতে উঠবে নয়তো তোর। ডাক রাখো ডাক, ভক্তিতে না হলেও ভয়ে ভয়ে অন্তত ডাক, তাতে অন্তত তোর পাপ কিছুটা হলেও কমবে। বেশি বাড়িস না নাম, তা না হলে কালকের সূর্যটা তোর নাম দেখা হতে পারে। কালকের সূর্য ওঠা দেখতে পাবো কিনা তা আমি জানি না, তবে এই বস্তিবাসীর উপর তোরা যদি আর অত্যাচার করিস আজকের চাঁদটা যে তোদিকে আমি দেখতে দেবো না সেটা আমি ভালো করে বলতে পারি। আমাদের এলাকায় আমাদেরকে এলাকা কুত্তাদের হয়, বাঘেদের নয়। বাঘ যে এলাকায় থাবা মারে না সেটাই বাঘের এলাকা। আর মানে তুই কি বলতে চাইছিস সারা? তুই সারা বাঘ? এতক্ষণ ধরে কুত্তাদের ঘেউ ঘেউ আর বাঘের গর্জন শুনে বুঝতে পারছো না কে বাঘ আর কে কুত্তা? আবার শালা। আপনি কোনো চিন্তা করবেন না মা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি বুঝতে পেরেছি এই শয়তানগুলো আপনাদেরকে বস্তি থেকে উচ্ছেদ করতে চাইছে, কিন্তু আমি যখন একবার এসে গেছি কোন মাইকাল লন্ডেছে আপনাদেরকে এখান থেকে উচ্ছেদ করে। বাবা তুমি ঠিক সময় চলে এসছো, আর না আসলে পরে ওরা আমাদের সবকিছু ভেঙে গুড়িয়ে দিত। আসলে প্রদীপ নেবার আগে যেমন তপ করে জ্বলে ওঠে এই
মালগুলোর অবস্থা ঠিক সেই রকম। কি বললি শালা তুই আজ এই বুলেট, এই ঝাড়াগুলি, কোনো কথা হবে না। শালাকে আজকে দেখে নেবো। ঝাড়াগুলি বুলেট, চালা, চালা। তবে ল্যাংড়া, ল্যাংড়া, ওটা হলো নামে বুলেট, কাজে সালা মোমবাতি। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশি বুলেট বুলেট করলে না, ওই মোমবাতি আর বুলেট দুটো সালা তোর পেছনে গুঁজে দেবো। আজ বন্দুকের ভয় দেখিয়ে সবকিছু থামিয়ে দিলেও এই বস্তি কিন্তু তুই ফেরত পাবি না। আরে প্রকৃতি বাবু, একটা কথা শুনে রাখো, ওই গরিবের ঘরের ভাতের চাল আর মাতালের গ্লাসের হাতের মাল কখনোই কাটতে যাবেন না। দুটোই কিন্তু টপ করে চলে ওঠে না, টপ সে ধরতে ফাটি। গরম সাস না, অত্যাচার ঠেকাতে রাজ করে হাইমান, जिनका होगा जाकर कपूर, जिनका होगा निशाना भेद, वही कहलाएगा कोई चुप का राम, वही होगा संसार का देश। ঠিক আছে, আজ আমি চলেই যাচ্ছি, তবে আবার দেখা হবে। আছি, তবে আবার দেখা হবে। জানি না তুমি কে বাবা, তুমি ভগবান না মানুষ। তুমি আজ এই মুহূর্তে আমাদের যে উপকার করলে, তাতে করে আমাদের নতুন জীবন দান করলে। তুমি, আমার খুব জানতে ইচ্ছে করছে, তুমি কে বাবা, কি তোমার পরিচয়? আমি এই সমাজ থেকে হারিয়ে যাওয়া বিচ্ছিন্ন একটা মানুষ, কোন অভাগা মায়ের কোল থেকে হারিয়ে যাওয়া একটা অভাগা সন্তান, কোন প্রেমিকার জীবন থেকে রিক্ত নিঃস্ব হয়ে যাওয়া একটা ভাঙা মন। তুমি ঠিক আমার রামুর মতো কথা বলো। রামু, কে রামু? সে ছিল আমার পৃথিবী, সে ছিল আমার বুকের পাঁজর, নয়নের মণি। ভাগ্যর কষাঘাতে সে আমার জীবন থেকে অনেক অনেক দূরে চলে গেছে। এই দেখুন, নিজের মানুষেরই তো দূরে সরে চলে যায়, আবার দেখবেন সে ঠিক ফিরে এসেছে। চাই না, চাই না সে আমার জীবনে ফিরে আসুক। সে বেঈমান, সে বিশ্বাসঘাতক, সে নারী জাতির অসম্মান করেছে। আমি চাই না সে ফিরে আসুক, আমি চাই না। জীবনে মোর সাহারা আমি দিশেহারা যাত্রী, জীবনে মোর সাহারা আমি হারা যাত্রী। কোথায় হারিয়ে গেলে মা, কোন অন্ধকারে, কোথায় হারিয়ে গেলে মা, কোন অন্ধকারে, ভালোবেসে আমাকে নিলে না বলে, জীবনে চলার পথে নেই কোনো সহযাত্রী, আমি হারা জীবনে মোর সাহারা আমি হারা যাত্রী। জানেন মা, আজ সামনে শক্ত হয়, শক্ত হইব, কিন্তু এই মনটা ভাঙলে, এই মন ভাঙলে শক্ত হয় না তোমার, মন ভাঙলে শক্ত হয় না। আমি হারা যাত্রী, জীবনে মোর
মাসিমা বাড়িতে আছে? কে চাই তোমার এখানে? ঝিলের ওই পাটটা দিয়ে আসলাম, হঠাৎ মিষ্টি দোকান পড়লো, রানার মিষ্টি দোকানটা, মিষ্টি দোকান বলে বললো, আর আপনার কথা মনে পড়লো। তাই মাসিমা সোজা 1 প্যাকেট মিষ্টি নিয়ে আমি আপনার বাড়িতে চলে এলাম। মাসিমা, আপনি আমার থেকে বয়সে অনেক বড়, আর আমি আপনার থেকে বয়সে অনেক ছোট। তাই ছোট হয়ে আমি আপনার সঙ্গে না 3টি কর্তব্য পালন করতে এলাম। প্রথমত হলো, নিন এই মিষ্টির প্যাকেটটি ধরুন। আরে ধরুন না, আরে কি হলো, ধরুন না, আরে ধরুন না, ধরুন না। দ্বিতীয়ত হলো আপনার চরণ ধুলি নেওয়া। কই দেখি আপনার চরণ ধুলিটা দেখি। তৃতীয়ত হলো, না থাক, ওটা না আমি যাবার সময় বলে দিয়ে যাবো। কে চাই? কে চাই তোমার এখানে? এই এতক্ষণে একটা মহামারীর মতন প্রশ্ন করেছেন মাসিমা। দেখুন মাসিমা, আসলে এই পৃথিবীটা না একটা আজব গোলক ধাঁধা। এখানে মানুষ যা চায় তা পায় না, যেটা পায় না সেটাই চায়। কিন্তু আমি যেটা চাই সেটাও পাই, আর যেটা পাই না সেটা তো সালা চাই। এ মা তুমি তো বলছি আমি লোক পাঠাইনি, আমি শুধু ওই বস্তিবাসীর মানুষগুলোর মুখের উপরে ওই টাকার বান্ডিলটা ছুঁড়ে ফেলেছিলাম। এ মা, আরে টাকাই তো এই দুনিয়ায় সব মাসিমা। দেখছেন না, টাকার জন্য পৃথিবীর ঘোলটাই পাল্টি আছে। টাকার জন্য এই দলের নেতারা ওই দলে পাল্টি মারছে। তারপর টাকার জন্য আজকে পুলিশের গায়ে খাকি রঙের পোশাকটা বেঈমানের রং নিয়েছে। তারপর টাকার জন্য না এই রাজাদিত্য বর্মন রাবণ হয়েছে, রাবণ। আপনাকে ভয় দেখাচ্ছি, আপনাকে আমি ভয় দেখাচ্ছি না, আপনি ভয় খাবেন না, আসলে আপনি কেন ভয় খাবেন? আসলে আমি দেখতেছি যে এই বস্তির মানুষগুলো কি করছে, কি খাচ্ছে, কেমন আছে, এই আর কি। আরে তখন ধরে আমি কথা বলছি, বাড়িতে এলাম, বসতে দেবো না? আসুন ওই গাড়িটা। কি হলো, আসুন। আরে আসুন না। ও আচ্ছা, আরে আসুন, আরে আসুন। আমি জানি যে উত্তরপাড়া বস্তিটা হলো আপনাদের একমাত্র বাঁচার আশ্রয় স্থল, কিন্তু ওইটাই যে আমার পরে আমি আপনাকে বলতে দেবো, আগে আমি কথাটা বলে নি, তারপরে আমি বলবেন। কিন্তু ওই বস্তিটাই যে আমার চাই। পরে মানে কি বলবেন মাসিমা, আপনি আমাকে বলতে দেবো, আমি আপনাকে। ব্যাপারটা হচ্ছে যে মানে এইটুকু আমাকে লোকে বলে যে এইটুকু একটা জায়গা কি হবে, কিন্তু ওই যে আমার জেদ, ওটাই আমার চাই। আরে বাবা, আমি তো তোমাকে বলতে দেবো, আমি কথাটা শেষ করি। মানে কি হয়েছে, ওই জায়গাটা না মাসিমা, ওই জায়গাটায় আমি খেলাটা দাঁড়িয়ে দেখছিলাম। খেলাটা কিন্তু ভালোই চলছিল। তারপরে কোথা থেকে দুম করে একটা রাম এলো, আর তাকে আপনারা তোল্লাই দিলেন। এটা কিন্তু ভালো করেননি মাসিমা। ওই রামই তোকে ধ্বংস করবে না, জানোয়ার। দেখেছেন কেন বলতে দিনি? এই জন্যই আমি ওটা বলতে দিনি। আচ্ছা আপনারা বলুন তো, আমি ওনার বাড়ি এলাম, 1 প্যাকেট মিষ্টি সঙ্গে করে নিয়ে এলাম, মাসিমা বলে সম্মান দিলাম, পায়ের ধুলো মাথায় নিলাম, তারপরে বলে নাকি আমি শয়তান, আমি শয়তান। না বাবা থাক, গুরুজনের গায়ে হাত দিয়েছি, আমার ভুল হয়েছে মাসিমা, আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন, ক্ষমা। একটা মায়ের বয়সে মেয়ের গায়ে হাত দিয়েছিস, তোর ক্ষমা নেই, তুই ধ্বংস হয়ে যাবে, তুই মরবি রাম, তুই মরবি রাবণ, তুই মরবি। দেখেছেন কেন বলতে দিনি? বললি উল্টো পাল্টা। আচ্ছা মাসিমা, আমার কি কোনো মান সম্মান নেই? হ্যাঁ, আমার কি নাম জানেন? আমার নাম হচ্ছে রাজ আদিত্য বর্মন। আর এই লোকেরা আমাকে ভালোবেসে কি নামে ডাকে জানেন? কি নামে? রাবণ।
বলেছিস আমি কিছু জানি না, যে বয়স হয়ে গেছে বলে তোকে আমি ছেড়ে দেবো না রে। রাবণের সাথে আঘাত লাগলো, রাবণ কোনো বয়স দেখে না, কোনো বুড়ো বুড়ি দেখে না, শুধু মরে আর মরে। সাত দিন আমি সময় দিচ্ছি, তো এই বস্তিটা ছেড়ে চলে যাবে, নাহলে বস্তিটাকে জ্বালিয়ে শ্মশান বানিয়ে তোকে জ্বালিয়ে দেবো। আচ্ছা মাসিমা, আমার গুরুজন আমার মামা ছেলে কি বলে জানেন? এই যেমন 3 তারিখে কোথাও যেতে নেই, 3টে মিষ্টি খেতে নেই, 3টে না খুব অশুভ। তাই মাসিমা আমি না আপনাকে 3 বার মেরেছি, তাই 3 বার মেরে কাজটা খুব অশুভ করেছি, তাই কাজটা আমাকে শুভ সম্পূর্ণ করতে দিন। 1 না নয় রে, 2 3 4। ও বাবা, আমি তো ভুলেই গেছিলাম মাসিমা, আমি বলেছিলাম না যে 3 নম্বর কথাটা আমি যাবার সময় বলে যাব। আসলে ওইটা না আমি মুখে বলি না, ওটা না আমি সালা করে দেখাই। আপনার বয়স হয়েছে তো, তাই আপনার সাথে করলে এখানকার বামুনিয়া গ্রামের পাবলিক আমাকে হেভি গেলাবে, তাই আপনার বয়সের কথা ভেবে আপনাকে ভালোবেসে ছেড়ে দিয়ে গেলাম। আর আপনিও মাসিমা ভালোবেসে বস্তিটা ছেড়ে দেবেন, কেমন? চলি, টাটা, বাই বাই, মা সি মা। সরেশ তোর মাসি এসেছে, সরেশ তোর মাসি এসেছে, তুই সরেশ সরেশ তোর বৌদি এসেছে রে। মাসিমা ওই মিষ্টির প্যাকেটটা আপনার, আর এইটা শালা আমার। আমি হয়তো আর বাঁচবো না নন্দিনী, আর সময় নেই, তোকে আমি কিছু কথা বলে যেতে চাই। বাবা, বাবা তাড়াতাড়ি এসো বাবা, মাসিমাকে হসপিটালে নিয়ে যেতে হবে বাবা। মাস্টারদা, আপনাদের আমি কিছু কথা বলে যেতে চাই। ওই রাজাদিত্য বর্মন, মাস্টারদা আমাকে হাসপাতালে পরে নিয়ে যাবেন। আগে আপনাদের আমি রাবুর সম্বন্ধে কিছু বলে যেতে চাই, কিছু কথা বলে যেতে চাই। আপনারা সবাই জানেন আমি রাবুকে রাস্তা থেকে নিয়ে এসে মানুষ করেছি, কিন্তু রাবু যে কার ছেলে সেটা আপনারা কেউ জানেন না। তবে আজ থেকে 30 বছর আগেকার কথা, তখন আমি হাসপাতালে ডিউটি করছিলাম। আমি যখন নার্সের ডিউটি শেষ করে রাত 10টার সময় আসি, তখন দেখি দেবী বর্মন জমজ সন্তানের জন্ম দিয়েছে। আমি সারা রাঘব প্রসাদ, ওই সারা সূর্যকান্ত ভবন, কথা দিয়ে কথা রাখি। তাই তো উঠতে পারা বস্তিটা আজ ওই উদ্বাস্তুদের নামে লিখে দিয়ে আসছে, অথচ আমি এতদিন ধরে গোলামি করেছি শুধুমাত্র বস্তিটা ও আমাকে দেবে বলেছিল। ও যেমন কথা দিয়ে কথা রাখি, আমি ওর জীবনে চরম সর্বনাশ করে দেবো। সেই জন্যই তো লোক লাগিয়ে ওর গাড়ির আমি ব্রেক ফেল করে দিয়েছি। এদিকে হসপিটালে 2য় ছেলের জন্ম দিচ্ছে, সেই আনন্দে ছুটতে আসবে ছেলেকে দেখতে, এসে দেখবে ছেলেটা মরা। আর এই ঝড় বৃষ্টিতে হাসপাতালের স্টাফ অনেক কম,
এরকম এখনো এখনো দেবী বর্মনের জ্ঞান ফিরেনি। সেই সুযোগে এই বাচ্চাটাকে তুলে নিয়ে এসে দেবীর পাশে ছড়ে দিয়েছি একটা মোরা ছেলেকে। সবাই জানবে দেবী বর্মন একটা মোরা ছেলেকে জন্ম দিয়েছে। ওইদিকে সারা সূর্য নেই, এইদিকে সারা ছিল আমার সঙ্গে বেমানি। এবার আমি গল্প সাজাবো, বর্মন বাড়ির সকলকে আমার শিল্পেটি দিয়ে এক এক করে আমার আয়ত্তে নিয়ে আসবো। আর বড় ছেলেকে রাজবরণকে ফুল বুঝিয়ে আর ভুল ভাল ইঞ্জেকশন দিয়ে ওকে করে তুলবো একটা সাইকোপ্যাথ। তারপর সকলেই হবে ওরা ঘুরি, লাটাই থাকবে আমার হাতে। আজ থেকে আমি হব ওই বর্মন বাড়ির কর্তা কর্তা বিধাতা। না না আমার কাছে চলবে না, রাতের অন্ধকারী কাজটা আমাকে শেষ করতেই হবে। আমি থাকি আর না থাকি, রামুকে তুই খুঁজে বার করে তার জন্মের পরিচয়টা বলিস। বলিস সে বেজন্মা নয়, সে জারজ নয়, তারও জন্ম পরিচয় আছে। সে হচ্ছে ওই ওই দেবী বর্মনের সন্তান। মাস্টার এখানে আসুন, এখানে আসুন মাস্টার। আপনার হাতে দায়িত্ব দিয়ে যাচ্ছি, আপনি ও রামুকে বলবেন। বসুন এখানে, বসুন বসুন। বলবো রামুকে, আমরা সব কথা বলবো সীমা, সব কথা বলবো। কিন্তু তোমাকে যে হাসপাতালে যেতে হবে। হ্যাঁ, হাসপাতালে পরে নিয়ে যাবেন। আগে শুনুন, রামু আর কেউ নয়, ওই দেবী বর্মন আর সূর্যদেব বর্মনের সন্তান। রাজ আদিত্য বর্মনের ছোট ভাই হচ্ছে রামু। কে যেন কাতর কণ্ঠে আমাকে মা মা বলে ডাকছে। ওই ডাক শুনে আমার ভক্তি হৃদয় এমন দুর্বল হয়ে পড়ছে। কেন কেন আমি এভাবে ভেঙে পড়ছি? কেন কেন কে কে তুমি? কি চাই এখানে? কি চাই অত কিছু বৃত্তান্ত নিয়ে তো আমি এখানে আসিনি। তাহলে কেন এসেছো এখানে? আপনাকে দেখতে। আমাকে দেখতে? কিন্তু কেন? জানেন, জীবনে 30টা বছর ধরে যে মানুষটাকে আমি পাগলের মতো খুঁজে বেরিয়েছি, যার একটু স্পর্শ পাওয়ার জন্য আমার এই বুকের ভেতরটা কুকড়ে কুকড়ে উঠেছে, তার সন্ধান কি একমাত্র আপনিই দিতে পারেন। এসব তুমি কি বলছো? জানেন, ছোটবেলা থেকে আমার পালিত মা আমাকে মানুষ করেছেন। অনেকবার জিজ্ঞাসা করেছি আমার জন্ম পরিচয়ের কথা, কিন্তু বলেননি। আমি তো ধরে নিয়েছিলাম যে আমার মতো একজন অভাগা সন্তানের কোন জন্ম পরিচয় হয় না। হয়তো আমি কোনো পাপের ফসল, কিন্তু এই সমাজ একটা মুহূর্তের জন্য ভুলতে দেয়নি যে আমি একজন বিচন মা। তুমি এসব কি বলছো তুমি? জানেন, ওই ছোটবেলা থেকে পালিত মা আমাকে তুলে ধরে রেখে মানুষ করলেও কখনো কখনো বুঝতে দেয়নি আমি একজন পিতৃ মাতৃহীন অনাথ সন্তান। এই যে আপনি অনেক টাকা পয়সা সুখ ঐশ্বর্য কোনো কিছুরই অভাব নেই, কিন্তু আমার পালিত মা আমাকে মানুষ করে আমার জীবনের চরমতম দিনটা পূরণ করে দিয়ে গেছেন। কি পূরণ করে দিয়ে গেছি? আজ থেকে 30 বছর আগের ঘটনা। আমার মা তখন হাসপাতালে নার্সের চাকরি করতেন। কি নাম তোমার মায়ের? মাধবী। ছিল একটা ঝড় রাত,
বাসবার সময় যে অল্প ভাগী শুধু শুধু এতটা সময় দিয়ে গেলে তো সে আমার আগে এলে তোমাকে নিয়ে কত গল্প লেখা কেন তুমি আগে আসো কেন তুমি দাও লেখা জীবনের এত এসে গেল একা একা কেন তুমি আগে আসো আগে কেন দাও লেখা মা মা গো তোমার লেখা কেন আমি পাইনি মা দেখতে পাচ্ছেন আমার মা আমার মা গো আমি বেজন মা নই আমি বেজন মা নই আমার মা এসেছে গো আমার গর্ব লাগে তুই যে আমার হারিয়ে যাওয়া ছোট ছেলে বাবা, আমার হারিয়ে যাওয়া ছোট ছেলে। কিন্তু কিন্তু একটা কথা তুই জানিস, তোর ভাগে ওই বুঝতে আমি জোর করে কিনে দিতেছি। না না মা না ওই বসতে আমি চাই না মা ওই বলতে আমি তোমাকে চাই মা আমি তোমাকে চাই আমি তোমাকে ছাড়া কিছু চাই গো মা আমি কিছু চাই না মা না গো জীবনের জীবনের এতগুলো দিন তো তোমাকে আমি তোমার কাছ থেকে কিছু চাওয়ার সুযোগ পাইনি না আজ তোমার কাছে না আমি আবদার করে একটা জিনিস চাইবো তুমি আমাকে দেবে বা দেবে কি চাই তোর বল বাবা, বল কি চাই? আমি জীবনের বাকি দিনগুলো তোমার সাথে কাটাতে চাই মা তোমার কোলে মাথা রেখে আমি কাটাতে চাই বলো না মা বলো না তুমি দেবে তো আমাকে বলো না গো বলো না। আরে বাবা, এই 30টা বছর যে তোর জন্য আমি অনেক কষ্ট পেয়েছি অনেক, কিন্তু তোর দাদা ওই রাত না 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 দাদা কোনোদিনও জানতে পারবে না আমি তোমাকে নিয়ে চলে যাবো ওই অনেক দূরে দাদা জানতে পারবে না কোনোদিনও জানতে পারবে না তাহলে আরে একটা দিন মাত্র আমাকে ছাড়া থাক বাবা, একটা দিন আমাকে ছাড়া থাক। তোর দাদার আজ আমার জন্মদিনে খুব সুন্দর করে অনুষ্ঠান করছে, কালের অনুষ্ঠান শেষে আমি তোর হাত ধরে চলে যাব এই হিংসা বিদ্বেষ আর লোভের দুনিয়া ছেড়ে দূরে, অনেক দূরে। বাবা তুই এখানে এক মুহূর্তে থাকিস না, তোর দাদা রাত যদি চলে আসে। না মা আজ আমি চলেই যাচ্ছি তবে কাল কিন্তু আমি আবার আসবো মা আমার মাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ওকে আমি অবশ্যই আসবো হয়তো জীবনে কোনো পুণ্যের একটা কাজ করেছিলাম, তাই তো আমার হারানো ছেলেকে আবার আমি ফিরে পেলাম। আমি জানতাম সব শয়তান ওই রাঘব ঘোষাল কিছু একটা খেলা খেলছে। রাঘব ঘোষাল এইবার তোমাকে তোমার হিসেব দিতেই হবে। ম্যাডাম আপনার হিসাবের খাতা আজ একটা পেয়েছি আর বাকিগুলো কাল ফ্যাক্টরি থেকে আনিয়ে নেব। ও কাল কি করে হবে, কাল তো আপনার শুভ জন্মদিন ম্যাডাম। রাঘব ঘোষাল খাতার হিসেবটা না হয় মিলে যাবে, কিন্তু জীবন অঙ্কের হিসেবটা তুমি যেভাবে গড়মিল করে দিয়েছো তার কি হবে? এইসব আপনি কি বলছেন ম্যাডাম? ম্যাডাম এতদিন যে রহস্যটা তুমি লুকিয়ে রেখেছিলে সেটা যদি আমি জানতে না পারতাম তাহলে তোর চরিত্রটাই যে আমার
কিচ্ছু বুঝতে পারছি না। বুঝতে পারছিস না? বুঝতে পারছিস না বেঈমান? নিজের স্বার্থ সিদ্ধির জন্য আমার আমার সন্তানকে তুই গভীর জঙ্গলের মধ্যে ফেলে দিয়েছিলিস। নিজের স্বার্থ সিদ্ধির জন্য আমার স্বামীকে ব্ল্যাকমেল করে তুই মেরে ফেলেছিস। আপনি বিশ্বাস করুন ম্যাডাম। এই রাঘব ঘোষাল, চুপ, একদম চুপ। তুই কিন্তু একটা কথাও বলবি না, একটা কথাও বলবি না। আমার সেই হারিয়ে যাওয়া ছেলে অনেক বড় হয়ে আমার কাছে ফিরে এসেছে। ওই মাধবীর জন্য আমি আমার ছেলেকে আমার কাছে ফিরে পেয়েছি। শোন শোন রাঘব ঘোষাল, কাল আমার জন্মদিন, তাই আমি চাই না যে শুভ অনুষ্ঠানে কোনো অশুভ কাজ হোক। কালকের পর পরশুদিন সকালে তোর ওই কালো মুখটা যেন এই বাড়ির কেউ দেখতে না পায়। তারপর আমি যে তোর কি করব সেটা আমি পরেই ভাববো। আরেকটা কথা, রাত যদি এই কথা জানতে পারে তাহলে তোর পরিণতিটা যে আমি কি করব সে কথাটা তুই মাথায় রাখে। পরিণতি যে কি হবে, কার হবে সেটা সময় বলে দেবে। দেবী বর্মন, ওর ছেলে রাজ মানে রাবণ, ও জানবে যেটা ওকে আমি বলবো সেটা। এবার আমার এত দিনের সাজানো প্রাণ আমি এত সহজে ভেঙে যেতে দেব না। বিশেষ দেবী বর্মন, আমি রাঘব ঘোষাল এবার চালে শেষ চালটা চাইবো। আমি এবার তোর ছেলে রাজ সত্যিকারের রাবণ হবে রাবণ, কারণ ও জানবে ঠিক এর উল্টোটা। ওকে আমি বলবো ওই বস্তিবাসী রামুকে তোর ভাই সাজিয়ে তোর সমস্ত সম্পত্তি লিখে নিতে চাইছে। তোর মাও লিখে দিতে চাইছে রে। তো কিচ্ছু পাবি না রাজ, কিচ্ছু না। কারণ তোর একমাত্র পথের কাটা হলো তোর মা রে, তোর মা। এই কথাটা যখন রাজ আদিত্য বর্মন শুনবে, ছোট করে কি যেন একটা বলে, রাবণ। রাবণ। এবার ওই রাজ আদিত্য বর্মন সত্যিকারের রাবণ হবে রাবণ। আজ দেবী বর্মনের জন্মদিন, তাই এই জন্মদিন উপলক্ষে বর্মন ভিলা একেবারে সেজে উঠেছে। এ আর বলতে ছোট বাবুর মায়ের জন্মদিন বলে কথা। আরে হবেই বা না কেন, ছোট বাবু যে মায়ের ব্যাপারে কোনো ত্রুটি রাখে না। কপাল করে এমন ছেলে পাওয়া যায়। আরে কপাল মানে কপাল, আরে নামে রাবণ হলে কি হবে, ভক্তিটা একবারে রাম। এই রাম বলতে মনে পড়ে গেল, ওই রাম বলে আপনাদের নাকি একজন খুব কেলিয়েছিল। আরে আপনি থামুন তো মশাই। আরে আপনি যেদিন থাকতেন না সেদিন বস্তিটা উচ্ছেদ হয়েই যেত। আরে ভাববেন না, আমি কালই ওর ব্যবস্থাটা করব। ব্যবস্থা যদি না হয়, ছোট বাবু যদি জানতে পারে
হবে হবে সব হবে। তা ছোট বাবু কই? ছোট বাবু भगवान का नाम लिया और शैतान हाजिर। ম্যানেজার, আজ আমার মায়ের শুভ জন্মদিন। আর এই জন্মদিনটা না আমি প্রত্যেকটা বছর ধুমধাম করে পালন করি। আর একটা কথা মনে রাখবেন ম্যানেজার রাজব ঘোষাল, এই পৃথিবীতে সব সম্পর্ক মিথ্যা হলেও একমাত্র সত্যিকারের সম্পর্ক হলো তার মা আর তার সন্তানের সম্পর্ক। একদম ঠিক কথা বলেছেন ছোট বাবু। তবে যাওয়ার সময় কিন্তু আপনারা সবাই আমার মাকে একবার প্রণাম করে যাবেন, কারণ আমার মায়ের জন্যই কিন্তু আপনাদের হাতে মদের গেলাস, তা না হলে কিন্তু আপনাদের সব কটার জন্য কেলানি বাধা ছিল, কেলানি। আর সেই সাথে তারাপীঠ ভ্রমণ ফিরি আর ও সাহিত্য হিসাবে মহাশোষণ চিতা। তা তো হলো ছোট বাবু, বাকি শুধু ওই রাম। আরে রামকে সাইজ করতে পারছে না? আরে শোনো, প্রথমে একটা গ্লাস নেবে, তারপরে জল ঢালবে, তারপর রাম ঢালবে, তারপর গলায় ঢালবে, ব্যাস রাম ফিনিশ। কিরে রাজ, আরে তোরা এখন এখানে পার্টি বানাবি? আরে যা, সবাইকে নিয়ে খাওয়া দাওয়াটা সেরে নে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। শুভ জন্মদিন মা, শুভ জন্মদিন। আমার সমস্ত পুরো মায়ের নিয়ে তুই ভালো থাকিস বাবা, খুব সুখে থাকিস। যাই মা, বাথরুমে যাই। ও মা, জানো তো তোমার তো দিন দিন বয়সটা বাড়ছে, বয়সটা কমছে না। এবার থেকে ফ্যাক্টরির সমস্ত দায়িত্ব শুধু আমি নেবো, আর তুমি শুধু বাড়িতে বসে বসে শুধু আরাম আরাম আর আরাম করবে আমার সোনা মা। ও মা, জানো তো আজকে তোমার জন্মদিন, আর এই জন্মদিন উপলক্ষে না তোমার জন্য স্পেশাল গিফট আছে মা। তাই নাকি? হ্যাঁ। তো লেডিস এন্ড জেন্টলম্যান, আজ আমার মায়ের শুভ জন্মদিন, আর এই জন্মদিন উপলক্ষে ড্যান্স পার্টি আছে। আর সেই ড্যান্স পার্টিতে ড্যান্স করতে আসছে দ্য ওয়ান এন্ড অনলি মিস তানিয়া। আর সেই সাথে দ্য ব্লু হার্ট সেক্সি মিস সানিয়া। জগন্ডা মিউজিক। जाता है
যান যান খাওয়া করুন যান। সাবধানে যান যান। রাজ, তোকে একটা কথা বলবো বাবা। মা আজ আমি তোমাকে একটা কথা বলবো মা। বল বাবা। আচ্ছা মা, আমি কি সত্যি অপদার্থ? এসব কথা বলছিস কেন বাবা? আমি কি সত্যি তোমার যোগ্য সন্তান হয়ে উঠতে পারিনি মা গো? কেন এসব কথা বলছিস বাবা? মা, জন্মাবার পর থেকে তোমাকে তো আমি মা বলে জেনে এসেছি মা। তাহলে তোমার ভালোবাসা, তোমার সেই না স্নেহের পরশ শিশু একটা মাত্র অধিকার মা। তাহলে তাহলে আজ আমার কেন মনে হচ্ছে মা, আজ আমার কেন মনে হচ্ছে যে সেই ভালোবাসার নদীটা যেন দুটো দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে মা। রাজ, এসব কি বলছিস তুই বাবা? এসব কি বলছিস? তোমার মনে আছে মা, সেই ছোট্টবেলায় তখন তখন তুমি তো আমার কোলে তুলে নিয়ে আসতে গো মা। সেই শীতের রাতে যখন আমি খুব খুব কাঁদতাম, তখন তুমি তো মা আমার মাথায় স্নেহের পরশের হাত বুলিয়ে দিয়ে আমার মুখে হাসি ফোটাতে গো মা, আমার মুখে হাসি ফোটাতে। ও মা, সময়ের সাথে সাথে এই সব কিছুকে মানিয়ে নিতে তুমি তো শিখিয়েছো গো মা। তাহলে বলো মা, তাহলে আজ আমার কেন মনে হচ্ছে মা, সেই ভালোবাসা, সেই স্নেহের পরশ, সেই অধিকার যেন আমার জীবন থেকে দূরে, অনেক অনেক দূরে চলে যাচ্ছে মা, অনেক দূরে। ও মা, তুমি তো জানো মা যে এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর, সবচেয়ে পবিত্র, সবচেয়ে মধুর সম্পর্ক হলো তার মা আর তার সন্তানের সম্পর্ক। হ্যাঁ গো মা, তাহলে মায়ের কাছে তার সন্তান যে নারী ছাড়া ধন, তাহলে মা তুমি একবার ভেবে দেখো মা, সেই সন্তানকে মায়ের কাছ থেকে, মানে সেই নারী ছাড়া ধনকে যদি কেউ পৃথিবী থেকে কেড়ে নেয়, তাহলে কারুর ভালো লাগে মা? বলো না গো মা, কারুর ভালো লাগে? বল বাবা, কে সে? তুই এখন আমি যাবো। তুই কি ভেবেছিস আমি কিছু বুঝি না, আমি কিছু জানি না? আমি রাবণ রে, আমি রাবণ। তুই কি ভেবেছিস যে মা বলে তোকে আমি ছেড়ে দেবো? না রে, রাবণের সাথে আঘাত লাগলে রাবণ কোনো সম্পর্কের ধার ধারে না, কোনো সম্পর্কের ধার ধারে না। ভুল করছিস বাবা, ভুল করছিস। যে এসেছিল সে তোর হারিয়ে যাওয়ার ছোট ভাই। রাবণের কোনো ভাই নেই, রাবণ এই বর্মন ফ্যামিলির সবকিছু রাবণের একার অধিকার রে, রাবণের এতদিন বাইরের লোক রাবণের রূপ দেখেছে, এবার তুই দেখবি দেবী বর্মন, এবার তুই দেখবি দেবী বর্মন, এবার তুই দেখ কেমন ছেলে পেটে ধরেছিস। দেখ দেবী বর্মন, যে কেমন ছেলে তুই পেটে ধরেছিস, দেখ না। যে বস্তির মানুষগুলোর জন্য আমার জীবন থেকে আমার বাবা হারিয়ে গেছে, যে বস্তির মানুষগুলোর জন্য আমি জন্মাবার কিছুদিন পর পিতৃহারা হয়েছে, যে বস্তির মানুষগুলোর জন্য আমি আমার বাবার স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছি, সেই বস্তির একটা সাধারণ নাটকের ছেলে, তোর ছেলে হবে রাবণের ভাই হবে, তাই না? তাই না দেবী বর্মন, তাই না?
চুপ উঁচু আওয়াজের মেয়েদের কান্না রাবণ দুটোই পছন্দ করে না। রাবণের অভিধানে শুধু মদ দিয়ে দুটো শব্দকে ভালোবাসে, একটা মদ আর একটা মেয়ে ছেলে। সেখানে মা বলে কোনো স্থান নেই দেবী বর্মন, সেখানে মা বলে যে স্থান নেই। তো ভেবেছিলে কি ভেবেছিলে দেবী বর্মন? আমার এতদিনের সাজানো সম্পত্তি, আমার এতদিনের সাজানো সম্পত্তি ওই কোথাকার কন্যাকে বস্তি ছেলে রাম বলে তাকে দিয়ে দেবে, আর রাজ কিছু জানতে পারবে না। আর রাজ জানতে পারলে তাকে বলে, দেখ ভাই তোর 30 বছরের, দেখ রাজ তোর 30 বছরে হারিয়ে যাওয়া ভাই এসেছে ভাই। আর আমি তখন তাকে ভাই ভাই বলে সম্মান দেব, তাই না? তাই না দেবী বর্মন? তাই না? তাই না? আমি কি করলাম? আমি কি করলাম? নিজের গর্ভধারণী মাকে আমি মারলাম। ভুল করেছি। ও মা, মা গো! আমার ভুল হয়েছে মা, তুমি ক্ষমা করে দাও। ও জানো মা, ওই তোমার ওই ম্যানেজার রাঘব ঘোষাল না আমাকে দিনের পর দিন ইঞ্জেকশন দিয়ে আমার মাথাটা কেমন যেন বিগড়ে দিচ্ছে মা। আমার কেমন যেন সম্পর্কগুলো ঝাপ চলে গেছে। তুই আমি ক্ষমা করতাম, ক্ষমা করতাম। কে আছি রে, এক জল নিয়ে রে। ওঠো মা, ওঠো মা, ওঠো মা, ওঠো মা, ওঠো মা, ওঠো মা। তোমার ক্ষমা করতাম মা, ক্ষমা করতাম মা, ক্ষমা করতাম। কারণ পৃথিবীতে কুসন্তান যদি বা হয়, মাথা যে কখনো হয় না গো মা, মাথা কখনো হয় না। ওটো 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 মা, তোমার পায়ে পড়ছি মোটো মোটো। জননী জননী জন্মভূমিষ্য সর্গা দেবী গড়িয়েছি, জননী জন্মভূমিষ্য সর্গা দেবী গড়িয়েছি, জননী জন্মভূমিষ্য সর্গা দেবী। মা মা মা, ও মা, ওই দেখো মা, মহাপ্রস্থানের পথ। ওই পথ দিয়ে আস্তে আস্তে ঘুরে স্বর্গে চলে যাও, স্বর্গে চলে যাও। টাটা, বাই বাই দেবী বর্মন। পৃথিবীতে এতগুলো দিন কেটে গেল একা একা, তুমি কেন আগে আসনি? আগে কেন দাওনি দেখা? সিগারেট খাবেন না, সিগারেট খেলে ক্যান্সার হবে। সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। আরে না, একটা কথা কি আছে, আমিও কথা দিচ্ছি যে কাল থেকে আমি আর সিগারেট জ্বালাবো না। আরে আমি আর কাল থেকে সিগারেট জ্বালাবো না। এবারে বস্তিটা জ্বলবে, সীতাহরণ হবে। এখানে মরেছে কৌশল্য, আর ওখানে মরবে তোদের बाबा डरने का नहीं, क्योंकि इस घोर कलयुग में जो डर गया समझो साला वो मर गया।
चल हाथ चल মা মা ও মা এই দেখো মা দেখো আমি না তোমার জন্য একটা দারুণ ফুলের তোড়া এনেছি মা তোমার শুভ জন্মদিনে আজ আমি তোমার জন্য খুব সুন্দর দেখে একটা ফুলের তোড়া এনেছি দেখো তো মা দেখো তো তোমার এটা পছন্দ হয়েছে মা ও মা তুমি এভাবে শুয়ে আছো কি হয়েছে তোমার ওঠো ওঠো বলছি মা মা ও মা 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 এই কে তুই উত্তর দে বলছে কে তুই এ কি ম্যাডামকে তুই মেরে দিয়েছিস ওগো দেখো গো ম্যাডামকে মেরে দিয়েছে মাকে কেন মেরেছিস বল আমি মারিনি বলকে মেরেছিস আমি জানি না বলকে মেরেছিস বলছি ছোট বাবু আমার অভিধানে পাপের একমাত্র শাস্তি হলো মৃত্যু। আচ্ছা এবার শুরু হলো যুদ্ধ এবার তোমরা সবাই দেখবে রাবণ মস্তকরাম জগন্না বিসর্জনের বাজনাটা বাজাও পা জ্বলছে ঠিক চারাগুলোর মতো দাও দাও করে জ্বলছে গোটা উত্তর পাড়ার বস্তি এমনিতে সবকিছু যেন একেবারে শেষ হয়ে যাবে শেষ হতে আর কিচ্ছু বাকি নেই রে মা শেষ হতে আর কিচ্ছু বাকি নেই বাবা তুমি এই শিখায় প্রত্যেকটা পরিবার পুড়ে একেবারে শেষ হয়ে গেছে বাবা আর বোধহয় আমরা এই বস্তিটাকে বাঁচাতে পারবো না রে মা এখন আমাদের কি হবে বাবা এখন আর ওসব কথা ভেবে কোনো লাভ নেই শুধু একটা কথা জেনে রাখিস যতক্ষণ পর্যন্ত এই দেহে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে লড়াই লড়ে যেতে হবে রে মা আর নন্দিনী মা তুই এদিকে মাধবীকে দেখ আর আমি ওই দিকটা দেখছি চোখে জানি আমাদের এতদিন বেঁচে থাকার নিঃশ্বাসগুলো আজ এই মুহূর্তে শেষ হয়ে গেছে এতদিন মানুষের বেঁচে থাকার ইচ্ছেটা মুহূর্তের মধ্যে শয়তানটা শেষ করে দিয়েছে তবে সবের পিছনে আছে রাজ আদিত্য বর্মন ছোট করে রাবণ এসে গেছি বর্তমানে করতে খেলা বধুর শোনে করলে মানে শুনবো না তো দেবো আমি চুন চাঁদ বদলে শয়তান আটা কাছে তোতা পাখি ডালিম গাছের মোড় আটা কাছে তোতা পাখি ডালিম গাছের মোড় পাগলে হবে নাকি রে আমার বউ জানোয়ার এ মা লতা গাছের মন আর রাবণের বোন যতবারই দিন ততবারই শয়তান এতগুলো মানুষ সর্বনাশ করে তো 7 মিনিটে জানোয়ার আর কি চাই
এই সাধারণের মাঝখান থেকে অসাধারণ টুক করে নিয়ে এসেছি। আর প্রেম প্রীতি ভালোবাসা না টোটোই করে গেছে বাজারে ফুল তুলতে। আর দয়া মায়া ভালোবাসা আমার বাড়িতে ঘাট ছাইছে। কেন? আজকে তোরা আমার পুজো হচ্ছে। রাবণ! চাল চাল পুজো করে চাল। শয়তান, সাবধান বলছি, আমার দিকে এগিয়ে আসবে না। কি ভাবছেন? খারাপ লাগছে না? খুব খারাপ লাগছে তাই না? আরে খারাপ যদি লেগে থাকে তাহলে যাত্রার মঞ্চ থেকে চোখটা একবার ফিরিয়ে দেখুন। এই যাত্রার মঞ্চ থেকে চোখটা একবার ফিরিয়ে দেখুন। প্রতি বছর, প্রতি মাস, প্রতি সপ্তাহ, প্রতিদিন, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড আপনার এলাকায়, আপনার শহরে, আপনার গ্রামে, আপনার পাশের বাড়িতে ঠিক এইরকমই ঘটনাটা ঘটছে। তখন আমাদের কারো খারাপ লাগে তাই না? খবরই দেখুন, আজও আমাদের ভারতবর্ষে একটা 3.5 বছরের শিশু কন্যাকেও ধর্ষিতা হতে হয়। তখন আমাদের কারোর প্রতিবাদ করে, তখন আমাদের কারো খারাপ লাগে না? তখন শালা কোথায় ছিল আপনাদের সেই প্রতিবাদ? খবরে দেখুন, আজও আমাদের ভারতবর্ষে একটা 72 বছরের বৃদ্ধাকেও ধর্ষিতা হতে হয়। তখন আমাদের কারো খারাপ লাগে না তাই না? তখন শালা কোথায় ছিল আপনাদের সেই প্রতিবাদ? আজও আমাদের ভারতবর্ষে সামান্য এক টুকরো জমির জন্য এক ভাই আর এক ভাই গলায় কাটারির কোপ চালায়। তখন আমাদের কারো খারাপ লাগে না তাই না? তখন শালা কোথায় ছিল আপনাদের সেই প্রতিবাদ? আজও আমাদের ভারতবর্ষে এক মায়ের গর্ভ থেকে আর এক মাকে খুব সহজে জন্ম দেওয়া হয় না। তখন কোথায় ছিল আপনাদের সেই প্রতিবাদ? প্রতিবাদ করতে ইচ্ছে হচ্ছে, মোমবাতি হাতে মোমবাতি নিয়ে ইচ্ছে করছে তাই না? আরে প্রতিবাদ করুন, প্রতিবাদের সিস্টেমটা পাল্টান, প্রতিবাদের ভাষাটা পাল্টান, হাতে অস্ত্র তুলুন, প্রতিবাদ করুন। তবে যাত্রা মঞ্চে রাবণের বিরুদ্ধে নয়। আপনার এলাকায়, আপনার শহরে, আপনার পাশের বাড়িতে যেসব রাবণরা ঘুরে বেড়াচ্ছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করুন। যাত্রা মঞ্চে রাবণের বিরুদ্ধে নয়। তাহলে দেখবেন আপনার এলাকা, আপনার শহর, আপনার গ্রাম, এমনকি আমাদের স্বাদের ভারতবর্ষটা একদিন রাবণ মুক্ত ভারতবর্ষ হয়ে যাবে গো। রাবণ মুক্ত ভারতবর্ষ। খারাপ লাগছে? যাত্রা দেখতে চাইছেন? চুপচাপ যাত্রা দেবেন, বাড়ি যাবেন। খারাপ। আরে তুই কি ভাবলি আমি ভালো হয়ে গেছি? আরে না রে, আমি সালা মালটা যেরকম ছিলাম সেই রকমই আছি রে। বস্তিটাই যেন একদম আগুন লেগেছে, আমাদের সর্বনাশ হয়ে যাচ্ছে। কিন্তু কিন্তু ওই রামুর নামে বদনাম দিয়ে যে পাপ আমি করেছিলাম তার সাজা আমি হাড়ে হাড়ে পাচ্ছি। প্রত্যেকটা অন্যায় অধর্মের বিচার আজ হবে, এখানেই হবে এবং এক্ষুনি হবে। কে তুমি? রাম, তোকে সামনে এরকম সর্বনাশ দেখতে পাচ্ছি না, তোকে সামনে এরকম অবিচার হচ্ছে, আমার ভালো লাগছে না। ভয় নেই, ভয় নেই রে বোন, ভয় নেই। অন্ধকারকে বোঝবার জন্য যেমন আলোর জন্ম হয়েছে, তেমনি রাবণকে মারার জন্য রামের জন্ম হয়েছে। রাবণ, তোকে মরতে হবে এবং সেটা আমার হাতে। তার আগে তো তুই আমার হাত থেকে বাঁচ। কি প্রদীপ, কি ভেবেছিস তুই ছদ্মবেশের আড়ালে সকলকে ফাঁকি দিয়ে তুই বস্তিবাসীকে রক্ষা করবি? এই প্রদীপ যখন দায়িত্ব নিয়েছে, এই বস্তি তুই আর ফেরত পাবি না। রাঘব গোপালকে খুন করেছিস তুই,
তার বদলা তো আমাকেই নিতে হবে। তার আগে তো আমি দেখতে চাই রাম, ছোটবেলা থেকে অন্যায় অত্যাচার দেখতে দেখতে তোকে চেনা রামু আজ রামে পরিণত হয়ে গেছে। রাম, একদম চুপ। এই কথা তোর মুখে মানায় না। সব থেকে বড় বিশ্বাসঘাতক হলি তুই। আর যেদিন ভুল করে তোকে ছেড়ে দিয়েছিলাম, আজ কিন্তু আমি তোকে ছাড়বো না। সেদিন আমি তোর গায়ে হাত তুলতে পারিনি, কিন্তু আজ আমি তোকে বুঝিয়ে দেব। ইন্ডিয়া, তুই হ্যাঁ, দোষ না করেও রামু অনেক শাস্তি পেয়েছে, আর আমি পেতে দেবো না শাস্তি ওকে। আসল দোষী কে জানিস? আসল দোষী ওই রাবণ। এই কি বলছিস বিনিয়া? ঠিকই বলছি। সেদিন আমি আর আমার ক্যাবলাদা একসাথে নদীর ধারে বেড়াতে গেছিলাম, দিয়ে বসে ছোলা ভাজা খাওয়ার সময় আমার ভুল হয়ে গেছে রাম, তুই আমাকে ক্ষমা করবি। আরে না রে না, থাক 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 থাক, কোনো চিন্তা নেই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সেদিন তুমি কলির রাম হয়ে আমাদের উদ্ধার করেছিলে, আজকে কলির রাম হয়ে কলির সীতাকে উদ্ধার করো বাবা। মাসিমা, বাঁচাবো। একটা কথা সবাই মাথায় রাখবেন, অধর্ম কোনোদিনে যুদ্ধ জয়লাভ করে না। এবার সততা শিক্ষা বিদ্যা বুকে পাপের রাক্ষসটা পড়বে সুখে। ভয় নেই, এই রাম যখন আছে ভালোবাসা থাকবে সবার বুকে। পিপিলিকার পাখা গজায় পরিবার করে। এবার তোমরা সবাই দেখবে রামের হাতে রাবণ কিভাবে মরে। জগন্দা, যুদ্ধের বাজনাটা বাজাও তো। বল বল শয়তান, বল আমাকে কেন ধরে রেখেছিস বল। ওই লুচি আর আলুর দম খাওয়াবো। জানোয়ার, আজ পর্যন্ত যারা যারা আমার পথে কাটা হয়েছে তাদেরকে সব কটাকে একটা একটা করে আমি আমার পথের রাস্তা থেকে সরিয়ে ফেলেছি। প্রথমে শুরু করেছি তোর বাবাকে দিয়ে, তারপর শুরু করছি নন্দিনীকে, তারপর কেমলাকে, তারপর আমাকে, আর শুধু বাকি রয়েছে যে তুই। তোর দেবটা ভাঙতে পারলে আমার 16 কলা পূর্ণ হয়ে যাবে। কে বলো আমাকে বাঁচাও, কে বললো আমাকে বাঁচাও। ছোলা ভাজা, এ কেমন দাদা ছোলা ভাজা খাবে? না খাবো না, এবার তুই খাবি আমার নাতের মেয়ে। কে বলতো না, কে বলতো তুমি শয়তান নাম সর্বনাশ করতে যাচ্ছি, কে বলতো তুমি আমাকে বাঁচাও, কে বলতো না বলো, কে বলতো না সেদিন বিন্দিয়া সর্বনাশ কি তাহলে ও কি করেছিল বলো, কে বলতো না ও করেছিল। হে ভগবান, আর আমি বিনা কারণে ওই মানুষটাকে দোষী সাজিয়েছি। আমি ভুল করেছি, দেখো আমি ভুল করেছি। মারো মারো, কে বলতো না মারো মারো। তুই না, তুই এমন বলবি আমার নাতি বেরিয়েছে। কেবল দাদা শেষ। আরে তোর পাড়ার ছেলে, বস্তির ছেলে কেবল দাদা এদিকে গেছে। কান রে, আরে কান, কানবি না, ঠিক আছে আমি কানছি। ও কেবল দাদা গো, তুমি কোথায় চলে গেলে গো? বলো হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি।
এবার তোকে মারবো আদরে রে আয়। এ তুই, রাম, বলির রাম, আমি বিদ্রোহী রণকান্ত, আমি সেই দিন হব শান্ত, আমি অত্যাচারিত বিদ্রোহী বুকে একে দিই পদচিহ্ন। দেখো তোমরা সবাই দেখো আমার 30 বছরে হারিয়ে যাওয়া ভাই ফিরে এসেছে। বলে ভাই ফিরি যখন এলি তখন আয় আমার বুকে আয়, আমার কাছে আয়, আর যদি না পারিস তাহলে লড়াইয়ের জন্য তৈরি কাম কর। আমায় ক্ষমা করতে ভাই, তার মানে মাত্র ভুলে আমার ক্ষমা করে দে, ক্ষমা করে দে, ক্ষমা করে দে। আর যদি ক্ষমা না করিস তাহলে আমার লড়াই, তাহলে আমার লড়াই। তার আগে তুই আমার হাত থেকে বাঁচ। আমাদের রাবণ একা আসেনি গো, সঙ্গে বানর সেনা সঙ্গে নিয়ে এসছে। রাবণ নয় শয়তান রাম, এই, এবার তুই মরবি। রামো দাঁড়িয়ে দেখছিস কি? কত মার করলে মারবি রে? মার, দাঁড়িয়ে আরে থেকে মার। অনেক রাবণ অনেক, ওই কেতা যুগে মেরেছিলিস কিন্তু কলিতে রাবণকে মারতে পারবি না। হবে, তুই রাবণ গণ্ডমূল করে সারা জীবন শুধু আমি রাবণ, আমি রাবণ, আমি রাবণ কলিয়ে গেলি। কি করলি? পাপের বিনাশ সেদিন হয়েছিল, পাপের বিনাশ আজও হবে। রাবণ বধ সেদিন হয়েছিল, রাবণ বধ আজও হবে। আমার দাদাকে খুন করার প্রতিশোধ নে। কচি তুই সরেস, তোর মাসি এসেছে। এবার আমরাও বলবো ছোট বাবু তুমি সরেস, বিন্দিয়া এসেছে। পাতা গাছের মন আর রাবণের মন যত খুশি এগিয়ে যা, এবার তুই ফাঁসির দড়িতে ঝুলে যা। শয়তানকে পৃথিবীতে আর কোনো অধিকার নেই। তোর মতো শয়তান এই পৃথিবীতে যতবার জন্মাবে ততবার তাদের কানে থাকবে একটাই শব্দ, ওই আসছে।